কোলন ক্যান্সার অথবা মলাশয়ের ক্যান্সার বর্তমানে আমাদের কাছে একটি অনেক পরিচিত নাম। বৃহদান্ত্রের কোলন অংশে অনিয়মিত ক্রোশ বৃদ্ধি অথবা টিউমারের ফলে হয়ে থাকে এই মারাত্মক ক্যান্সারটি। প্রাথমিকভাবে কোনো লক্ষণ না দেখা গেলেও ধীরে ধীরে দেখা যায় অন্ত্রের অভ্যাস পরিবর্তন, মলাশয়ে রক্ত, এছাড়া পেটে ব্যথা অথবা ফোলাভাব। বর্তমানে পুরো বিশ্বে এশিয়া মহাদেশেই সবচেয়ে দেখা যায় কোলন ক্যান্সারের প্রাচুর্য, যার অনেকটাই দখলে আছে বাংলাদেশের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ মতে 2020 সালে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে 3000-এরও বেশি এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে 2000-এরও বেশি। প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের খাদ্য ও পুষ্টি বিষয়ক বিশেষ আয়োজন পুষ্টি কথায় আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আমি বুশরা। আমাদের আজকের বিষয় কোলন ক্যান্সার প্রতিরোধ ও নিয়ন্ত্রণে খাদ্য ও পুষ্টি। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন বিশিষ্ট পুষ্টিবিদ মোহাম্মদ ইকবাল হোসেন। তিনি একজন সিনিয়র পুষ্টিবিদ হিসাবে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হসপিটালে কর্মরত রয়েছেন। আপনাকে আজ আমরা আমাদের মাঝে পেয়ে খুবই আনন্দিত। কোলন ক্যান্সার আসলে কি এবং কি কি কারণে হতে পারে? আসলে কোলন ক্যান্সার আপনি তো বলে দিলেন যে মলদ্বারের একটা ক্যান্সারের একটা ভেরিয়েন্ট। হ্যাঁ, তো এটা কি কি কারণে হতে পারে? হওয়ার অনেকগুলো কারণ আছে। তো একটা যেমন জেনেটিক্যাল বা বংশগত কারণে হতে পারে, একটা বয়সজনিত কারণে হতে পারে, অনেক সময় দেখা যায় আমাদের কিছু খারাপ লাইফস্টাইলের কারণে এগুলো হতে পারে। বয়সজনিত কারণের ব্যাপারটা যদি বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যায় নর্মালি 45 বা 47 থেকে 70 বছর বয়স্কদের মধ্যে এই হারটা অনেক বেশি। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় জেনেটিক্যাল যদি হিস্ট্রি থাকে, যে পরিবারে কারো কোলন ক্যান্সারের হিস্ট্রি আছে, তাহলে সেক্ষেত্রে তাদের এটা হওয়ার চান্সটা একটু বেশি থাকে। আবার কিছু অনিয়ন্ত্রিত অভ্যাস যেগুলো বা আমাদের অন্যান্য কিছু নন কমিউনিকেবল কিছু প্রবলেম থাকে, সেগুলোর কারণে কিন্তু এটা হয়ে থাকতে পারে। যেমন কারো যদি দীর্ঘদিন ধরে কনস্টিপেশনের প্রবলেম থাকে, বা কেউ যদি অধিক হেলদি হয় বা যেটা ওবিসিটি বলি, এই ধরনের ব্যক্তিদের কিন্তু কোলন ক্যান্সারের ঝুঁকিটা একটু বেশি থাকে। এই রোগের প্রাথমিক লক্ষণগুলো কি কি এবং কারা খুবই এই রোগের ঝুঁকিতে রয়েছেন? প্রাথমিক লক্ষণগুলো বলতে এমনি এই রোগে দেখা যায় ঘন ঘন ডায়রিয়া হতে পারে বা কনস্টিপেশন হতে পারে, পায়খানার সাথে মলের সাথে রক্ত যেতে পারে। অনেক সময় দেখা যায় কোনো কারণ ছাড়াই ওজন কমে যাচ্ছে। আমরা ওজন কমার যখন কোনো কারণ খুঁজি বা কিছু ডায়াগনোসিস করা হয়, তখন দেখা যায় সিগনিফিক্যান্ট কোনো কারণ পাওয়া যাচ্ছে না, কোনো কারণ ছাড়াই ওয়েট লস হয়ে যাচ্ছে। এ ধরনের অনেকগুলো লক্ষণ কিন্তু থাকে। শরীর দুর্বল থাকে। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ, মানে আরবিসির পরিমাণ খুব কমে যায়। তো এই লক্ষণগুলো যদি থাকে তখন দেখা যায়, আর অন্যান্য হিস্ট্রি যদি নিয়ে দেখা যায় যে ওনার বয়স 45-এর উপরে বা পারিবারিক কোনো হিস্ট্রি আছে, তখন ডক্টর ওনাকে ডায়াগনোসিস করায়, যে কোলোনোস্কোপি করাই, দেখেন যে এই ধরনের কোনো প্রবলেম আছে কিনা। তো এইগুলো হচ্ছে লক্ষণ। তবে বলতে গেলে আপনি প্রথম শুরুতে একটা কথা বলে দিয়েছেন, আসলে প্রাথমিক অবস্থায় তেমন কোনো লক্ষণ থাকে না বললেই চলে। হ্যাঁ, তো এই জন্য আমাদের উচিত যে একটা নির্দিষ্ট বয়সের পর, অর্থাৎ যাদের বয়স 45+ হয়েছে, তারা প্রতি 5 বছর বা পর একবার করে একটু ডাক্তারের পরামর্শ নেবে, বা কোলোনোস্কোপি বা অন্য যে ডায়াগনোসিসগুলো আছে সেগুলো একটু করবে। এই রোগের জন্য দায়ী উপাদানগুলো কিভাবে আমাদের শরীরে প্রবেশ করে আর এই উপাদানগুলো কি কি আছে? শুরুতেই বলি যে এই উপাদানগুলো আমাদের রান্নাঘর থেকে বা আমাদের কিচেন থেকে আমাদের শরীরে আসে, এবং সেটা খাদ্যের মাধ্যমে আসে বেশিরভাগটাই। হ্যাঁ, তো সেটা আমি যদি একটু বিশ্লেষণ করি, ব্যাপারটা এমন যে কোলন ক্যান্সারের জন্য আপাতত 5 ধরনের, আরও আছে, প্রধানত 5 ধরনের উপাদানকে দায়ী করা হয়। তার মধ্যে একটা হচ্ছে আপনার হেটারোসাইক্লিক অ্যামিনস বলা হয়, বা হেটারোসাইক্লিক অ্যামিনোস। আর দ্বিতীয়টা হচ্ছে পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তৃতীয়ত হচ্ছে আপনার অ্যাসিটালডিহাইড। তারপর হচ্ছে নাইট্রাসের কিছু যৌগ, আর সাথে আছে অ্যাক্রিলামাইড না একটা যৌগ আছে। আর 5 নম্বর হচ্ছে আপনার অর্গানোফসফেট নামে কিছু যৌগ আছে। অর্থাৎ এগুলো কিন্তু একটা নাম না, এটা একটা গ্রুপ ধরে নাম, আর এর অনেকগুলো ক্যাটাগরি আছে। তা আমি প্রথমে যদি বলি হেটারোসাইক্লিক অ্যামিন যেগুলো, এটা আসলে কীভাবে পাই? আমরা যে রেড মিটের কথা বলি, রেড মিট কম খেতে হবে। তো নর্মালি আমরা যখন মাছ মাংসকে বেশি প্রসেসড করে খাই, প্রসেসড বলতে উচ্চ তাপমাত্রায় যখন এগুলো আমরা খাই, উচ্চ তাপমাত্রায় প্রসেসড করে খাই, তখন এই ধরনের যৌগগুলো তৈরি হয়। যেমন আপনি যদি মাংসকে গ্রিল বা কাবাব এগুলো উচ্চ তাপমাত্রায় করতে হয়, এগুলো যদি করেন, তাহলে মাংসের যে অ্যামাইনো অ্যাসিড, ক্রিয়েটিনাইন আর শর্করা, এই 3টা জিনিস মিলে ওই যে হেটারোসাইক্লিক অ্যামিনো তৈরি করে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী এটা কিন্তু কার্সিনোজেনিক কম্পাউন্ডের গ্রেডে পড়ে। হ্যাঁ, তাহলে এটা যদি আপনি এটা যখন আপনি গ্রিল বা এরকম উচ্চ তাপমাত্রায় প্রসেস করে খাচ্ছেন, এটা কিন্তু এর ভেতরে তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, দ্বিতীয়ত আমি যেটা বললাম যে পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন,
এটা হচ্ছে এটাকে মাংসকে যখন এরকম প্রসেস করে খাওয়া যায় তখন মাংসের চর্বির সাথে আগুনের যে ধোঁয়া বা আগুনের যে হিট এই দুটার একটা বিক্রিয়ায় এই যৌগটা তৈরি হয়। অ্যাক্রিলামাইড যেটা সেটা ক্ষেত্রে যেটা হয় সেটা কার্বোহাইড্রেট থেকে হয়। যে কোনো কার্বোহাইড্রেট জাতীয় খাবারকে যদি 120 ডিগ্রি সেলসিয়াসের উপরে উত্তপ্ত করে এটাকে প্রসেস করা হয় তাহলে কিন্তু এই যৌগটাতে অ্যাক্রিলামাইডটা তৈরি হয়। আচ্ছা, যেমন আপনি চিপস বা ফ্রেঞ্চ ফ্রাই বা এই ধরনের খাবারগুলো যখন তৈরি করছেন তখন কিন্তু এর মধ্যে অ্যাক্রিলামাইড তৈরি হচ্ছে। অর্গানোফসফেট এটা কিন্তু নর্মালি রান্নাঘর থেকে যায় এটা বলাটা ভুল হবে। এটা হচ্ছে আমরা যে পেস্টিসাইডগুলো ইউজ করি, বালাইনাশক যেগুলো বলে, এই যে বিভিন্ন ফসলে বা কীটনাশক যেটা বলে, হ্যাঁ, এই পেস্টিসাইডের একটা মূল উপাদান হচ্ছে অর্গানোফসফেট। এখন এই অর্গানোফসফেটগুলো কিন্তু সহজে নষ্ট হয় না। আপনি যখন এটা কোথাও কি বলে কোনো বালাইনাশক হিসাবে খেতে ইউজ করছেন এটার প্রভাব নির্দিষ্ট সময় পর্যন্ত থেকে যায়। আবার কিছু কিছু যে আছে অর্গানোফসফেট যেগুলো অনেক দিন পর্যন্ত থেকে যায়। তো এটা দেখা যায় ওই সবজি বা ফসলের মাধ্যমে আপনার এখানে চলে আসছে একটা ব্যাপারে, তাহলে আমরা যখন ভোক্তা এটা খাচ্ছি আমরা আক্রান্ত হতে পারি। আরেকটা ব্যাপার হচ্ছে এটা উৎপাদন প্লাস ডিস্ট্রিবিউশন বা স্প্রে করার কাজে যারা নিয়োজিত থাকে তাদের কিন্তু ঝুঁকিটা অনেক বেশি। নাইট্রেট বা নাইট্রাইট যে যৌগগুলো আছে এগুলো নর্মালি আমরা প্রিজারভেটিভ হিসেবে ইউজ করি, যেমন সোডিয়াম নাইট্রেট প্রিজারভেটিভ হিসেবে ইউজ করা বিভিন্ন রকম খাবার, যেমন সসেজ, হটডগ বা এই টাইপের খাবার যেগুলো আছে বা প্রায় রেড মিট যেগুলো প্রিজার্ভ করে রাখা হয় এগুলোতে কিন্তু নাইট্রেট যৌগ ইউজ করা হয়। এই নাইট্রেট যৌগটা যখন আপনি হিট করছেন তখন এখানে নাইট্রোসামিন নামের একটা মানে খুব মারাত্মক লেভেলের কার্সিনোজেনিক কম্পাউন্ড তৈরি হয়, হ্যাঁ, নাইট্রোসামাইন। হ্যাঁ, তো এটা কিন্তু আবার কোলন ক্যান্সারের জন্য দায়ী। অর্থাৎ আপনি যখন এগুলোকে এই নাইট্রেট জাতীয় কোনো উপাদান দিয়ে প্রিজার্ভ করে এটাকে আবার প্রসেস করে খাচ্ছেন তখন কিন্তু এগুলো আমাদের শরীরে চলে যাচ্ছে। অ্যাসিটালডিহাইড যেটা, এটা নর্মালি অ্যালকোহল যারা পান করে তাদের এটা সম্ভাবনা বেশি থাকে, কারণ অ্যালকোহল থেকে আমরা যদি পরিমিত পরিমাণে পান করি, পরিমিত পরিমাণ বলতে কি তার বয়স, ওজন, ফিজিক্যাল ফিটনেস অনেকগুলো ব্যাপার, যদি এটা আমাদের নিষেধ করা হয়, কিন্তু পরিমিত পরিমাণে যদি পান করা হয় খুব ভালো মানের অ্যালকোহল, ঠিক আছে, সেটা ইটস ওকে। কিন্তু অনেকে দেখা যায় এটা অনেক বেশি পরিমাণে পান করে ফেলে, তখন এখান থেকে শরীরে অ্যাসিটালডিহাইড তৈরি হয়। অ্যাসিটালডিহাইড হচ্ছে আমাদের ক্যান্সার সৃষ্টিকারী জিনকে প্রমোট করে। তখন দেখা যায় দীর্ঘদিন এই অভ্যাসগুলো থাকলে তখন মানুষ আস্তে 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 এই দিকে ধাবিত হয়। বিশ্ব যদি জরিপ করা যায় এভারেজ গত 23-24 এই সালগুলোতে বিশ্বে প্রায় 19 লাখ মানুষ কোলন ক্যান্সারে আক্রান্ত হয়েছিল, প্রায় আর কি, একটু কম বেশি হতে পারে। এখানে মারা গেছিল 9 লাখ, এখানে 9 লাখ, অনেক হলে এটা 50% কম, কিন্তু আমাদের দেশের যে হিসাব এটা কিন্তু 50% বেশি। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে আপনি বলেন এশিয়া মহাদেশটাই এর মধ্যে কিন্তু ঝুঁকি এবার বেশি ভার্নারেবল অঞ্চল হিসেবে এটা পরিচিত, তা আমাদের দেশও কিন্তু এর মধ্যে একটা অন্যতম পর্যায়ে আছে এই দিকটা দিয়ে। এই উপাদানগুলো কিভাবে আমাদের খাবারে আসে এবং কোন কোন খাবার কোলন ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি বাড়িয়ে দেয়? উপাদানগুলো বিশ্লেষণ করে যেগুলো বললাম তার মধ্যে রেড মিট, তাহলে প্রসেসড ফুড, সব ধরনের প্রসেসড ফুড বাদ দিতে হবে। বলছি যখন আপনি রেড মিট বা যে কোনো মাছ মাংসকে উচ্চ তাপমাত্রায় প্রসেস করছেন তখন কিন্তু এখানে ওই পলিসাইক্লিক অ্যামিনো বা হেটারোসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনগুলো তৈরি হচ্ছে। তাহলে এটাকে এরকম উচ্চ তাপমাত্রায় প্রসেস করে খাওয়া যাবে না, মানে ফ্রাই, গ্রিল এগুলো যতটা কম খাওয়া যায় কি করতে হবে, এগুলো ঝোল করে রান্না করতে হবে, মানে পানি দিয়ে রান্না করতে হবে। পানি দিয়ে রান্না করলে কি হয়, ওই তরকারি আপনি যত জ্বালি দেন না কেন এটার টেম্পারেচার কখনো 100-এর উপরে যায় না, কারণ পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আপনি যতই হিট দেন না কেন এটা 100-এর মধ্যে টেম্পারেচারটা থেকে যায়। তাহলে এই ধরনের উপাদানগুলো কিন্তু এখানে তৈরি হয় না। প্রত্যেকটা খাবারে কিন্তু একটা নির্দিষ্ট লাইফ টাইম বা শেলফ লাইফ থাকে আর কি, হ্যাঁ, যেমন আপনি বাড়িতে দুধ কোনো কেমিক্যাল দিয়ে প্রিজার্ভ করার দরকার নেই, আপনি এটা জাস্ট একবার জাল দিলে কিন্তু 6 থেকে 8 ঘন্টা এমনি প্রিজার্ভ করা যায় কোনো রকম ফ্রিজিং ছাড়াই। যদি আপনি এয়ারটাইট বক্সে করে কোনো ফ্রিজে, নর্মাল ফ্রিজে রাখেন এটা 2-3 দিন এমনি রাখা যায়। যদি ডিপ ফ্রিজে রাখেন সময়টা কিন্তু আরও বাড়ে। তাহলে আমরা কোনো এই নাইট্রেট বা নাইট্রাইট টাইপের যৌগগুলো এখানে প্রিজারভেটিভ ইউজ না করি। এগুলো যে সসেজ বা হটডগ বা এই টাইপের খাবারগুলো আমরা যতটা সম্ভব অ্যাভয়েড করি যেখানে প্রিজারভেটিভ ইউজ করা হয়। আমরা বাজারে যে জুসগুলো খাই প্রত্যেকটার মধ্যে কিন্তু প্রিজারভেটিভ আছে, হ্যাঁ, হয়তো এখানে নাইট্রেট টাইপের প্রিজারভেটিভ নেই, অন্য প্রিজারভেটিভগুলো আছে, হ্যাঁ, তো এগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে আমরা এই খাবারগুলো যতটা সম্ভব কম খাই। জুস খেলে আমরা বাসায় খাই। আমাদের দেশ এমন একটা মানে আশীর্বাদে পরিপুষ্ট যেখানে প্রত্যেকটা মাসে ডিফারেন্ট টাইপের ফ্রুটস পাওয়া যায়। এই রোগে খাদ্য ব্যবস্থাপনাটি কেমন হওয়া প্রয়োজন? প্রত্যেকটা ক্ষেত্রে একটা মানুষের স্বাভাবিক খাবার ব্যবস্থাপনা থাকতে হবে। আমাদের শরীরে একটা নির্দিষ্ট সময় পর পর খাবার চাহিদা তৈরি হয়, আমাদের সময় অনুযায়ী চাহিদাটা তৈরি করতে হবে। আমাদের শরীরে যতটুকু খাবার দরকার পুরোটা আমরা একবারে দেবো না, এটাকে কয়েক ভাগে ভাগ করে দিলে শরীর এটাকে ইজিলি ডাইজেস্ট করতে পারে বা নিতে পারে। খুব স্বাভাবিক খাবার খেতে হবে। খাবার বলতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে খাবার সবসময় ব্যালেন্স হতে হবে। ব্যালেন্স খাবারের মূল শর্ত কি, এখানে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেল, সল্ট সবগুলো একটা নির্দিষ্ট রেশিওতে থাকতে হবে। অর্থাৎ আপনি প্রত্যেকটা ক্ষেত্রে একই, এখন খাবারের ধরনটা চেঞ্জ হতে পারে।
আমি মনে করেন আমার দাঁত নেই, তাহলে আমি নরম খাবার খাবো, কিন্তু খাবার ব্যালেন্স হবে। হ্যাঁ, আমি ইয়াং মানুষ, তাহলে আমি শক্ত খাবার খাবো, কিন্তু খাবারটা ব্যালেন্স হতে হবে। অর্থাৎ এখানে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এগুলো খেতে। ব্যালেন্স খাবার মানে কিন্তু কখনোই দামি খাবার না। হ্যাঁ, যেমন আমরা প্রোটিন বলতে শুধু মাছ মাংসকে বোঝাই, মাছ মাংস না, আপনি সিমের বিচি, ডাল এগুলো প্রোটিন জাতীয় খাবার। ব্যাপারটা হচ্ছে আপনি ওই প্রোটিন সমৃদ্ধ যে কোনো খাবার খান, আপনি ডাল খান, সিমের বিচি খান, কাঁঠালের বিচি রান্না করে খান, এখন কাঁঠাল অ্যাভেলেবল আছে, এগুলোর বিচি রান্না করে খান, তো এগুলো কিন্তু আপনার প্রোটিনের চাহিদাটা পূরণ করে দেবে। আর ডাল কিন্তু প্রোটিনের কি সুন্দর একটা উৎস, সবাই এটা জানেন না। জানেন না, জানেন বলতে 100 গ্রাম মাছ মাংস থেকে আমরা 22 গ্রাম প্রোটিন পাই এভারেজে। মাছ মাংস থেকে এভারেজে 22 গ্রাম, এটা মাছ মাংসের পার্টের উপর ডিপেন্ড করে কোন পার্টের মাছ মাংস সেটা। আর 100 গ্রাম ডাল থেকেও কিন্তু আমরা ওই 22 থেকে 25 গ্রাম প্রোটিন পাই, একদম সেম। একদম সেম। হ্যাঁ, এই জন্য তো আগে বলা হতো যে ডালকে গরিবের মাংস বলা হতো আগে। হ্যাঁ, তো এই জন্য আমরা চাইলে কিন্তু এগুলো দিয়ে ব্যালেন্স করে খেতে পারি। তা অর্থাৎ ভাত থাকবে, একটু ডাল থাকবে, একটু শাকসবজি থাকবে। যে সামর্থ্যবান সে ডালের পরিবর্তে মাছ মাংস রাখবে। ডালও যদি রাখতে চায় তাহলে মাছ মাংসের পরিমাণ কিছুটা কমাবে, অর্থাৎ সব প্রোটিনের পরিমাণ বেশি হওয়া যাবে না। খাবার আমার জন্য যত ভালোই হোক, সেটা যখন আমি আমার চাহিদার অতিরিক্ত খাবো, সেটা আমার জন্য বিষের মতো কাজ করবে। অবশ্যই। যেমন আমরা বলি পানির অপর নাম জীবন, কিন্তু দেখেন একজন মানুষ যে পানিতে ডুবে মারা যায়, তার পোস্টমর্টেম রিপোর্টে লেখা থাকে অতিরিক্ত পানি পানের ফলে মারা গিয়েছে। অর্থাৎ ব্যালেন্স করে খাবার খেতে হবে, প্রত্যেকটা খাবার পরিমিত পরিমাণে খেতে হবে। তবে স্পেশালি যদি কোলন ক্যান্সারের জন্য বলি, এখানে অবশ্যই কিছু ফাইবার সমৃদ্ধ খাবার রাখতে হবে, যেমন শাকসবজি, ফলমূল, এগুলো কিন্তু ফাইবার সমৃদ্ধ খাবার। এখন আপনার একটা প্রবলেম হয়ে গেছে, আজকে আপনি বেশি করে শাকসবজি খেলেন, এটা কিন্তু কোনো সমাধান না। আপনাকে সারা জীবন এগুলো একটা নির্দিষ্ট পরিমাণে খেয়ে যেতে হবে, তবেই কিন্তু আস্তে 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 আপনার অন্ত্রের গুড ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়বে। এখানে অ্যাকচুয়ালি যে ভাইটাল রোলটা প্লে করে সেটা হচ্ছে আমাদের অন্ত্রের ব্যাকটেরিয়া। হ্যাঁ, যে আমাদের অন্ত্রে দুই ধরনের ব্যাকটেরিয়া থাকে, একটা বলে গুড ব্যাকটেরিয়া, একটা ব্যাড ব্যাকটেরিয়া। তা আমরা যখন ফাইবার সমৃদ্ধ খাবার খাই, অর্থাৎ এই গুড ব্যাকটেরিয়ার খাবার বা এটা চাষ করার খাবারই হচ্ছে ফাইবার সমৃদ্ধ খাবার। আর ফার্মেন্টেড ফুড, টক দই বা শাকসবজি বা ফাইবারযুক্ত খাবারগুলো যখন আমরা দিই, তখন আমাদের অন্ত্রের গুড ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ে। আর যখন আমরা স্পাইসি টাইপের খাবার, ফাস্টফুড টাইপের খাবার দিই, তখন গুড ব্যাকটেরিয়ার সংখ্যা কমতে থাকে, ব্যাড ব্যাকটেরিয়া বাড়তে থাকে। তখন আমাদের কনস্টিপেশন সমস্যাগুলো বেড়ে যায়, আস্তে আস্তে আমরা এই রোগগুলোর দিকে ধাবিত হই। শুধু খাদ্য উপাদানই নয়, আহারের পরিমাণটা কেমন হওয়া উচিত, কতক্ষণ পরপর খাওয়া উচিত এবং পরিমাণটি কীরকম হওয়া উচিত? খাবার পরিমাণটা কতটুকু হবে এটা ওই ব্যক্তির উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, যেমন মনে করেন একজন প্রেগনেন্ট মায়ের খাবার পরিমাণ আর আমার খাবার পরিমাণ তো একরকম হবে না। তাহলে এগুলো বয়সের ব্যক্তির অবস্থা অনুযায়ী, হাইট, ওয়েট, তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এগুলোর উপর ডিপেন্ড করে। আমি একটু এখানে যেটা অ্যাড করতে চাই সেটা হচ্ছে কতক্ষণ সময় পর পর। একজন সুস্থ স্বাভাবিক মানুষের পরিপাকতন্ত্রে আপনি যে নির্দিষ্ট পরিমাণ খাবার যদি দেন, এটা 2 থেকে 3 ঘন্টার মধ্যে 70% শেষ হয়ে যায়, যদি উনি সুস্থ থাকেন। আর যদি অসুস্থ হয় তাহলে একটু দেরি হতে পারে, সেক্ষেত্রে তোমার পরিপাকতন্ত্রে যদি কোনো প্রবলেম থাকে দেরি হতে পারে। তাহলে একজন সুস্থ স্বাভাবিক মানুষের জন্য প্রতি 3 থেকে 3.5 ঘন্টা পর পর অল্প অল্প করে খাবার দেওয়া উচিত। খিদা লাগবে তখন খাবো, এই টেন্ডেন্সি বাদ দিতে হবে। আমাদের সবারই একই অভ্যাস যে খিদা লাগলে তারপরে খাবো। খিদা লাগলে খেতে গেলে কি হয়, আমি চাইলেও আমার পরিমাণ ঠিক রেখে খেতে পারি না, অনেক বেশি খেয়ে ফেলি। কিন্তু খিদা লাগার আগে যদি আমি খাই, তাহলে আমার যতটুকু দরকার বা যতটুকু বলা হয়, আমরা যেভাবে হিসাব করে গ্রামে খাবার মেপে দিই, ওইটুকু তখন তার জন্য সাফিসিয়েন্ট। এই জন্য আপনার বয়স, ওজন, উচ্চতা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনুযায়ী আপনাকে প্রতি 3 ঘন্টা পর পর অল্প অল্প খাবার গ্রহণ করতে হবে। অল্প বলতে কেমন, আমরা বলি একটা ভারী খাবার, একটা হালকা খাবার, একটা ভারী খাবার, একটা হালকা খাবার। এই যে বললাম 3 ঘন্টা পরে 70% শেষ হচ্ছে, তাহলে আরো 30% কিন্তু থেকে যাচ্ছে। তাহলে এখানে আপনি একটা হালকা স্ন্যাক্স দেন, ওই 30 সাথে আরো কিছু যোগ হয়ে যাক, তাহলে পরিমাণটা বেড়ে যাচ্ছে। এটা আপনাকে আবার ফের 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেবে এনার্জি। তাহলে আবার 3 ঘন্টা পরে প্রায় এমটি হয়ে যাচ্ছে, এখন আপনি আবার ভারী খাবার দিবেন। ব্যাপারটা এরকম, যদি একবার ভারী খাবার একবার হালকা খাবার এই 3 থেকে 3.5 ঘন্টা পরপরকে খাই, তাহলে সেক্ষেত্রে দেখা যায় তার কিন্তু এই যে খাবারজনিত যে জটিলতা, স্পেশালি অ্যাসিডিটি প্রবলেম, কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকি, ডায়াবেটিস হওয়ার ঝুঁকি, রক্তে কোলেস্টেরল বাড়ার ঝুঁকি, এই ঝুঁকিগুলো কিন্তু অনেকটাই কমে যেতে পারে। বাজারে প্রচলিত বিভিন্ন ধরনের সাপ্লিমেন্টের কি কোনো কার্যকারিতা রয়েছে? সাপ্লিমেন্ট বলতে একটার অল্টারনেট বোঝায়, মানে খাবারের অল্টারনেট। আচ্ছা, আমি যদি খুব স্পেসিফিক করে বলি, এই সাপ্লিমেন্ট যারা বাজারজাত করে ওদের কিন্তু লেখা থাকে এটা ব্যালেন্স খাবার। তা আমি যদি বাড়ি থেকে খাবারটা ব্যালেন্স করতে পারি, তাহলে এটা কোনো প্রয়োজনীয়তা নেই। কারণ কার্যকারিতা দেখার জন্য তো আমাদের অনেক সরকারি অনেক প্রতিষ্ঠান আছে, তারা যদি এগুলো সার্টিফাইড করে যে না এগুলো কার্যকরী, তাহলে ঠিক আছে। অ্যাকচুয়ালি সাপ্লিমেন্টারিগুলো কাদের জন্য হওয়া উচিত? আমার আপনার জন্য কখনো সাপ্লিমেন্টারি না। আমি তো সুস্থ স্বাভাবিক মানুষ, আমি তো বাড়ির খাবারগুলো মুখে চিবিয়ে খেতে পারি। সাপ্লিমেন্টারিগুলো তাদের জন্য যারা মুখে খেতে পারে না। হয়তো একটা দুর্ঘটনায় মুখ ব্যথা হয়েছে বা চোয়াল ভেঙে গিয়েছে, দাঁতের অপারেশন করেছে,
তখন তাদের জন্য এই সাপ্লিমেন্টারিগুলো লিকুইড আকারে খাওয়ানো যেতে পারে। তাছাড়া এইসব পারপাসে সাপ্লিমেন্টারি কোনো কাজের না, এগুলো যদি কেউ দেয় তাহলে বুঝতে হবে এটা হয়তো অন্য কোনো উদ্দেশ্যে দেওয়া হয়েছে। কোলন ক্যান্সারে আক্রান্ত আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলতে চান? আসলে কোলন ক্যান্সারে আক্রান্ত না, যারা এই ঝুঁকির মধ্যে আছে, প্রথমত যে ঝুঁকির লিস্টটা বলেছিলাম, যে কারো যদি পারিবারিক হিস্ট্রি থাকে, কারো বয়স যদি 45 থেকে 70-র মধ্যে হয়, কেউ যদি ওবেসিটি প্রবলেম থাকে কারো, হ্যাঁ, কারো যদি এরকম দীর্ঘমেয়াদী কনস্টিপেশন থাকে বা এরকম ঝুঁকি যেগুলো আছে, এই ঝুঁকিগুলো কিন্তু সবগুলো কিছু ঝুঁকি আছে যেগুলো রিকাভারেবল। তো যারা রিকাভারেবল ঝুঁকির মধ্যে আছে তারা এই ঝুঁকিগুলো থেকে নিজেকে সরিয়ে আনতে চেষ্টা করবে। যেমন আপনার বয়স 50, আপনি চাইলে এটা কমাতে পারছেন না, কিন্তু আপনার কনস্টিপেশন প্রবলেম হচ্ছে, আপনি চাইলে এটা কমাতে পারেন। আপনার পারিবারিক হিস্ট্রি আছে, আপনি চাইলে সচেতন হতে পারেন, তাহলে এখন থেকে সচেতন হতে হবে। সচেতন মানে কি, আমরা বলি ব্যাপার হচ্ছে টাইমলি ঘুমাতে হবে। রাতের ঘুমটা আমাদের জীবনে খুব জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা পার্টের জন্য টাইমলি খাবার খেতে হবে। খাবার হচ্ছে আমাদের জ্বালানি। আমাদের বেশিরভাগ মানুষের সকালের খাবারের অভ্যাস খুবই খারাপ। সকালে আমরা খুব কম খাবার দিয়ে শুরু করি, কিন্তু সকালের খাবারটা হতে হবে সবচেয়ে ভালো। মানে আমরা যেমন বলি মর্নিং শোজ দ্য ডে, সকাল দেখলে বোঝা যায় দিন কেমন যাবে। একইভাবে আপনি সকালে আপনার শরীরকে যে খাবারটা দেবেন, শরীর ঠিক সেটা দেখে ডিসাইড করবে সে সারাদিন আপনাকে কতটা ভালো রাখবে বা আপনার মেটাবলিজম রেটটা কেমন রাখবে। মানে সকালে যদি শরীর ভালো খাবার পায় তাহলে শরীর বুঝবে যে আপনার প্রচুর খাবার আছে, তাহলে মেটাবলিজম বাড়াইতে হবে। আর যদি আপনি খুব কম খাবার দেন তাহলে শরীর ভাববে আপনার খাবার নেই, আপনার মেটাবলিজম অটোমেটিক্যালি শরীর কমিয়ে ফেলবে। এখানে কিন্তু আমাদের কারো কোনো হাত নেই। তাহলে টাইমলি খাবার খেতে হবে, রাতে ঘুমাতে হবে, একবেলা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যেটা আমাদের এখন নাই বললেই চলে। আমরা প্রত্যেকটা এখন প্রযুক্তি নির্ভর হয়ে ছোটখাটো দূরত্বগুলো গাড়ি, রিক্সা, সিএনজিতে যাচ্ছি। একটা বিল্ডিং এর 2 তলা থেকে 3 তলা উঠতে গেলে দেখি যে লিফট আছে কিনা, লিফট থাকলে হেঁটে উঠি না। হ্যাঁ, অর্থাৎ আমরা আমাদের হাঁটতেই চাই না ব্যবস্থা এরকম। কিন্তু আমি যদি আমি যেটা বলি যে সৃষ্টিকর্তা আমাদের হাত পাগুলো দিয়েছে কিন্তু কাজে লাগানোর জন্য। আমাদের শরীরের মানে কাজের বন্টন এমন, আমাদের শরীরের যে অংশ যত বড় তার কাজ তত বেশি হতে হবে। তো সেই হিসাবে আমাদের পা দুইটা কিন্তু সবচেয়ে বড়, আমাদের পায়ের কাজটা সবচেয়ে বেশি হতে হবে, কিন্তু সেটাকে আমরা সবচেয়ে বেশি রেস্টে রাখি। হ্যাঁ, এটা কিন্তু একটা অন্যতম কারণ আমাদের এই যে নন কমিউনিকেবল ডিজিজগুলো হওয়ার কারণে। তো এই জন্য আপনারা যেটা করবেন, আপনারা ডেইলি একবেলা একটু হাঁটাহাঁটি বা ব্যায়ামের অভ্যাস করবেন, টাইমলি খাবার খাবেন। খাবার কখনো স্কিপ করা যাবে না, খাবারের পরিমাণ বাড়ানো যাবে না। যেমন ঈদের সময় অনেকে বেশি খাবার খায়, যেটা আমি বললাম যে ঈদের সময় খাবার বাড়বে না কিন্তু খাবারের কোয়ালিটি বাড়বে। মানে ব্যাপারটা মানে কোয়ান্টিটি বাড়বে না কিন্তু কোয়ালিটি বাড়বে। আপনি ভালো খাবার খান কিন্তু ক্যালোরি মেনটেন করে খান বা আগের পরিমাণে খান। আপনি ভাতের জায়গায় পোলাও খান, ভাত 3 কাপ খাইতেন, পোলাও 6 কাপ খাবেন, এটা করা যাবে না। খাবার সবসময় ব্যালেন্স করে খেতে হবে। আর ফাইবার সমৃদ্ধ খাবারগুলো, যে বললাম ডেইলি একদিন খাবেন ব্যাপারটা এমন না, এটা একটা ধারাবাহিকতা বজায় রাখতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। ঘুমের ধারাবাহিকতা, ফিজিক্যাল এক্সারসাইজের ধারাবাহিকতা, খাওয়ার ধারাবাহিকতা, ঘুমের ধারাবাহিকতা, এই ব্যাপারগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে দেখা যাবে শুধু কোলন ক্যান্সার না, আমাদের অন্যান্য যে নন কমিউনিকেবল ডিজিজগুলো আছে সেগুলো থেকে আমরা মানে একটা লম্বা সময় হয়তো দূরে থাকতে পারি। আমাদের কিছু অসুখ বিসুখ হবে, এটা খুব স্বাভাবিক। বয়স যখন আমাদের 50+, 55+ হবে, আমাদের কিছু অসুখ বিসুখ হবে, সেটা খুব সাধারণ বা স্বাভাবিক। ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের দর্শকদেরকে দেওয়ার জন্য। কথায় কথায় আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। পরবর্তীতেও এমন সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আবার আসব, এই প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পর্দায়।